এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার, 4 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 18 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকায় চলে যাব। আপনাদের সাথে নিয়ে জেনে নেব আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। চলুন তবে দেরি না করে পত্রিকাগুলোর প্রথম পাতায় একটু চোখ বুলিয়ে আসি। আমরা শুরু করছি সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমরা দেখছি, বগি ইঞ্জিনে আটকে যাচ্ছে রেলের গতি, শিডিউল বিপর্যয়, বগি ইঞ্জিন সংকটে, মোট বগি 1980, সচল 1598। অর্থনীতি বলতে বুঝি মানুষের কল্যাণ। অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী, আমি হাওয়া ভবনের মতো কোনো খাওয়া ভবন করিনি। যারা একবেলা ভাত খেতে পারতো না তারা এখন 4 বেলা খায়। আগামী 6 জুন বাজেট দেব, বাস্তবায়নও করব, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজারো অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। ভিসার অপব্যবহার করে যুক্তরাজ্যে অবস্থানরত হাজার অবৈধ বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে ব্রিটিশ সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। দর্শক, আমরা চলে যাব পরবর্তী পত্রিকাতে। আমরা দেখে নেব প্রথম আলোর শিরোনামগুলো। বেপরোয়া 237 কিশোর গ্যাং, সারা দেশের চিত্র। সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্য 2372 জন। শুধু ঢাকা ও চট্টগ্রাম মহানগরী কিশোর গ্যাং রয়েছে 184টি। কিশোর গ্যাংয়ের সদস্যের বিরুদ্ধে মামলা রয়েছে 780টি। 2023 সালে রাজধানীতে যত খুন তার 25টি কিশোর গ্যাং সংশ্লিষ্ট। তাপপ্রবাহ আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আগামী বছরগুলোতে তাপপ্রবাহ আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও ভারতে বড় বিপদ ডেকে আনতে পারে। দর্শক, আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। দেখে নেব দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো। কেউ হতাশ হবেন না, বিদেশির পরামর্শ এখানে ফলপ্রসূ হবে না, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান। এভাবে আর কত প্রাণহানি, নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে 3 শ্রমিকের মৃত্যু। বাংলাদেশের নির্মাণ শ্রমিকরা অনেক বেশি অবহেলিত। বড় বড় কিছু প্রতিষ্ঠান বাদ দিলে এসব শ্রমিকের নিরাপত্তার কথা কেউ ভাবে না। সামান্য খরচে নিরাপত্তার সামগ্রী সরবরাহ করতে তারা আগ্রহী নয়। বাংলাদেশের নির্মাণ খাতে যেসব দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই অসাবধানতার কারণে ঘটে। 6 মাসের কাজ শেষ হয়নি 4 বছরেও সব টাকা উঠিয়ে নিয়ে গেছে ঠিকাদার। রাজশাহী মেডিকেল কলেজে 1000 কেভিএ বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ ও 500 কেভিএ জেনারেটর স্থাপনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2020 সালের এপ্রিলে কারাদণ্ড দেওয়া হয়। চুক্তিপত্র অনুযায়ী 2,67,66,657 টাকার কাজ হয়। 6 মাসের মধ্যে শেষ করার শর্ত ছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান 4 বছরেও কাজটি শেষ করতে পারেনি। অস্থির ডিমের বাজার, প্রতি ডজনে বেড়েছে 30 টাকা। দর্শক, আমরা এবারে দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। বিএনপির যুগপৎ আন্দোলনে এবারও আড়ালে জামায়াত। বৈঠকগুলোতে পক্ষে বিপক্ষে মতামত এসেছে। মাসখানেকের মধ্যে মাঠে নামার পরিকল্পনা বিএনপির। বৈদেশিক সম্পর্ক উন্নয়নের জোর। বিএনপির সঙ্গে সরাসরি যুক্ত হলে সরকারের রোষানলে পড়ার আশঙ্কা জামায়াতের। যুক্তরাজ্য থেকে অবৈধদের দ্রুত ফেরাবে বাংলাদেশ, যেমনটা আমরা সমকালেও দেখছিলাম। জানতাম না ফিরে কই থাকবো কি খাবো, বলেছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, আমি যখন ফিরে এলাম তখনও জানতাম না কই থাকবো কই খাবো, কিন্তু আমার সঙ্গে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ ছিল, তারাই আমার শক্তি ছিল। বিশ্বের নজর থাকবে আগামীর বন্দরের দিকে। বহুমুখী টার্মিনাল নির্মাণ করবে এডি পোর্টস গ্রুপ। বিনিয়োগ $1 বিলিয়ন। পাইপলাইনে দেশি বিদেশি একাধিক বিনিয়োগকারী। মধ্যপ্রাচ্য ভিত্তিক বাণিজ্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। অনলাইনে সক্রিয় কিডনি কেনা বেচার দালাল চক্র। আইনে বলা হয়েছে, কেউ যদি নিকটাত্মীয়ের বাইরে অন্য কাউকে কিডনি দেয় তাহলে তাকে 3 থেকে 7 লাখ টাকা জরিমানা সহ 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে। দর্শক, সব শেষে আমরা দেখব বণিক বার্তার শিরোনামগুলো। ডামি ফুয়েলে পরীক্ষামূলক সঞ্চালন লাইন শেষ করতে আরও 1 বছর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ফুয়েল রিঅ্যাক্টরে স্থাপনের আগে কয়েক ধাপে ডামি ফুয়েল দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়। ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। যদিও সঞ্চালন লাইনের নির্মাণ শেষ না হয় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যুক্ত করা যাবে সে বিষয়ে এখনও সংশয়ে রয়েছেন তারা। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব। সকাল থেকে ঢাকাতে এমন পরিস্থিতি যেন বৃষ্টি চলে এলোই বলে। দর্শক, রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলাগুলোতে আজকে সারা দিনটি কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো আমরা এক ঝলকে দেখে নেব। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড তো আমরা দেখবই। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 37.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 37.4, সর্বনিম্ন 25.5। রংপুরে 38.5, সর্বনিম্ন 26.5। ময়মনসিংহে সর্বোচ্চ 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6। সিলেটে সর্বোচ্চ 35.7, সর্বনিম্ন 27.4। চট্টগ্রামে 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 36.5, সর্বনিম্ন 27.5। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 24 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 29.6 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও রাজশাহীতে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এই মুহূর্তে আমরা একটু চলে যেতে চাই বরগুনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে। আমরা জানব নদী ভাঙন ও উপকূলবাসীদের চলমান জীবনযাপনের কথা নিয়ে। জাফর, নদী ভাঙনের সবশেষ কি পরিস্থিতি এবং উপকূলবাসীরা কতটা আতঙ্কে রয়েছে সেসব নিয়ে আমাদের জানাবেন। সারিকা বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনা জেলা এবং এই জেলার উপর দিয়েই কিন্তু পায়রা, বিষখালী, বলেশ্বর 3টি নদী বয়ে গেছে। আমি যদি আপনাকে বলি যে এই নদী থেকেই কিন্তু হাজার হাজার জেলে পরিবার তারা প্রতিনিয়ত তাদের জীবন জীবিকা অর্জন করে থাকে, মাছ ধরে তাদের জীবন জীবিকা অর্জন করে থাকে। আবার এই নদীটি অসংখ্য বাড়িঘর, ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে নদী ভাঙ্গনের ফলে, এবং যে খরস্রোতা, যে নানান যে প্রাকৃতিক দুর্যোগ। আর আপনাকে যদি একটু বলি যে অস্বাভাবিক জোয়ার এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে যে যাতে লোকালয় প্লাবিত হতে না পারে সে কারণে কিন্তু বরগুনা জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যেগুলো 60-এর দশকে আসলে বেশিরভাগ বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। তো আসলে 2007 সালের যে সিডর, তার পরবর্তী আয়লা, মহাসেন, বুলবুল যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছিল সে কারণে কিন্তু যে প্রতি প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু এই বাঁধগুলো
ভাঙছে এবং ভাঙ্গন অব্যাহত আছে এবং জেলার বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু এখন ঝুঁকিপূর্ণ রয়েছে। যদি ছোটখাটো কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু সেই সব ভাঙ্গন এলাকায় দিয়ে কিন্তু আসলে জোয়ারের পানি বা এই প্রাকৃতিক দুর্যোগের পানি প্লাবিত হলে হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষের সে বসত বাড়ি সহ বা প্রাণহানির সংখ্যাও কিন্তু আসলে রয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছেন যে এই মুহূর্তে ১,৫৭৭ কোটি টাকা ব্যয়ে যে বেশ কিছু বাঁধের নির্মাণ কাজ চলছে, যার মধ্যে ১৩ কিলোমিটার বাঁধের তীর সংরক্ষণ এবং ৯ কিলোমিটার বাঁধের ঢাল সংরক্ষণ এবং ৫১ কিলোমিটার বাঁধের মেরামত কাজ চলমান রয়েছে। তবে এর বাইরেও ৬৯ কিলোমিটার ঢাল সংরক্ষণ, মেরামত এবং নদী সংরক্ষণের জন্য প্রায় ২,০০০ কোটি টাকার দুটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং যদি এই প্রকল্প অনুমোদন হয় তাহলে এই ৬৯ কিলোমিটার বাঁধের যে মেরামত এবং ঢাল সংরক্ষণ সেগুলো করা হবে। তো আপনি বুঝতেই পারছেন যে এই ৬৯ কিলোমিটার বাঁধও কিন্তু বরগুনার এটি কিন্তু আসলে মেরামত জরুরি। তবে আরও যে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে বরগুনার ৪ কিলোমিটার প্রায় ৪ কিলোমিটার বাঁধ একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেখান থেকে আসলে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অস্বাভাবিক জোয়ারেও কিন্তু ঝুঁকিতে থাকে সাধারণ মানুষ। আপনাকে জানিয়ে রাখি যে প্রতিদিন কিন্তু দিন এবং রাতে দুবার জোয়ার হয় এবং এই জোয়ারের সময় ৫ থেকে ৭ ফুট কিন্তু পানির যে উচ্চতা সেটি বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে যদি সেই সাথে প্রাকৃতিক দুর্যোগ থাকে তাহলে পানির উচ্চতা কিন্তু ৮-১০ ফুট বেড়ে যায়, যেটি সিজনের সময় কিন্তু অনেক বেশি আসলে এই জোয়ারের পানি প্লাবিত হয়েছিল। যার মধ্যে যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে তালতলির তেঁতুলবাড়িয়া সদর উপজেলার বালিয়াতলি এবং পাথরঘাটা উপজেলার গোড়াপদ্মা, কাকচিরা, কালমেঘা এবং বামনা উপজেলার রায়হানপুর, বেতাগীর, কালিকাবাড়ি সহ বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ রয়েছে, যেগুলো মেরামত করা খুবই জরুরি এবং সামনের যে জুন জুলাই যে সামনে আসছে এবং বর্ষার মৌসুম আসছে সেক্ষেত্রে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বা সেক্ষেত্রে কিন্তু এই নদী ভাঙ্গন এলাকার মানুষগুলোর কিন্তু সেই দিন রাত কিন্তু সেই আতঙ্কেই কাটবে এবং তারা সেই ঝুঁকিতে থাকবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ সারিকা। আবু জাফর সালেহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরগুনায় নদী ভাঙনের ফলে উপকূলবাসীদের জনজীবনে যে বিরূপ প্রভাব ফেলছে আমরা তাই নিয়ে জানছিলাম। দর্শক, এবারে জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। প্রত্যেকটা মানুষের কাছেই তার জন্মদিনটা সব সময় বিশেষ। তাই আজ 18 মে আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 এর পক্ষ থেকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি ভালো কাটুক, রঙিন কাটুক এই কামনা করছি। এবারে আমরা জানব আপনাদের সাথেই আজকের এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের শুভেচ্ছা তো জানাবোই, সেই সাথে তাদের কয়েকটি বিশেষ বিশেষ কাজ নিয়েও আমরা জেনে আসব। ১০৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইরানের কবি ও দার্শনিক গিয়াসউদ্দিন আবুল ফাতে ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরি। তিনি বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার কবিতা সমগ্র, যা ওমর খৈয়ামের রুবায়াত নামে পরিচিত। ১৮৭২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, সমাজকর্মী বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল। তার দার্শনিক নিবন্ধ অন ডিনোটিং দর্শনশাস্ত্রে মডেল হিসেবে বিবেচিত হয়। রাসেল ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯০১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন প্রাণ রসায়নবিদ ভিনসেন্ট দু ভিগনেয়াউদ। পলিপেপটাইড হরমোন সর্বপ্রথম সংশ্লেষণের জন্য ১৯৫৫ সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি ইনসুলিন, বায়োটিন, ট্রান্সমিথিলেশন এবং পেনিসিলিনের ওপর গবেষণার মাধ্যমে একটি খ্যাতি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৬০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রাক্তন পেশাদার টেনিস খেলোয়াড় এবং গায়ক ইয়ানিক নোয়া। তিনি ১৯৮৩ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন এবং বর্তমানে ফ্রান্সের ডেভিস কাপ এবং বিলি জিন কিং কাপ উভয় দলেরই অধিনায়ক। প্রায় 2 দশকের কর্মজীবনে নো 23টি একক শিরোপা এবং 16টি দ্বৈত শিরোপা অর্জন করেন। দর্শক, বছরের প্রতিটি দিনই কোনো না কোনো কারণে বিশেষ হয়ে ওঠে।
তাই আজকের দিনটিও এর ব্যতিক্রম নয়। কিন্তু কেন আজকের এই দিনটি বিশেষ হয়ে উঠেছে, কি উল্লেখযোগ্য ঘটনা আজকের এই দিনে ঘটেছিল, আমরা এক নজরে দেখে আসবো এবারে। 1798 সালের এই দিনে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন। 1860 সালে আব্রাহাম লিঙ্কন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1943 সালে জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়। 1945 সালে ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। 1972 সালের এই দিনে বাংলা একাডেমি অর্ডার 1972 জারি করা হয়। 1976 সালে ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। দর্শক, নিত্যপণ্যের বাজারে দিনকে দিন বিষিয়ে উঠছে সাধারণের জীবন। আমরা পত্রিকাও পড়ছিলাম, কোরবানি ঈদ ঘিরে চোখ রাঙাচ্ছে মশলার বাজার। আজ পেঁয়াজ তো কাল কাঁচামরিচ হয়ে উঠছে যেন বিলাসী পণ্য। কাঁচামরিচের বর্তমান বাজার দর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। আমরা চলে যাব সেখানে। ফরহাদ, বগুড়ায় কি পরিস্থিতি? মরিচের বাজার কেমন পড়ছে, মানে ক্রেতাদের প্রতিক্রিয়া কি? সারিকা, আসলে বগুড়া কিন্তু অন্যতম কাঁচামরিচ উৎপাদনকারী জেলা, অথচ এই জেলাতেই হঠাৎ করে গত সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচে পাইকারিতেই 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে যেটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে। নানা কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিক্রিয়া তো অবশ্যই, যারা ক্রেতা আছেন তাদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে। ব্যবসায়ীরা যেটা বলছেন যে অন্যতম মরিচ উৎপাদনকারী জেলা বগুড়াতে কিন্তু কাঁচা মরিচের যে সারিয়াকান্দি সোনাতলার যে যমুনার চর এলাকায় যে কাঁচামরিচটা উৎপাদন হয়, সেই মরিচ উৎপাদনের সময় কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ বগুড়াতে খুব বেশি আর মরিচের আবাদ নাই, তবে মহাস্থান এলাকা সহ অন্যান্য জেলায় কিছু কাঁচামরিচ আছে, সেটাও কিন্তু সংখ্যায় অনেক কম। এবং যেহেতু দীর্ঘদিন ধরে একটানা তীব্র গরম চলছে, এই গরমের ফলে কাঁচামরিচের গাছগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফলে যে জোয়ার যেটা বলে তারা, ফলন যেটা বলে সেটা কিন্তু তারা কম হচ্ছে বলে তারা দাবি করছেন এবং এর ফলে এই কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে, এরকমই দাবি ব্যবসায়ীদের। আর তারা আরও যেটা বলছেন যে অন্যান্য জেলা থেকেও আসলে কাঁচামরিচ আমদানি করে বগুড়ায় নিয়ে আসা হয় এবং সেই জেলাগুলোতেও কিন্তু, বিশেষ করে উত্তরের নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁ, সেই অঞ্চল থেকে যে কাঁচামরিচগুলো বগুড়াতে আসে সেই মোকামগুলোতেও কিন্তু কাঁচামরিচের দাম বেশি। সেখানেও একই অবস্থা, তীব্র গরমের ফলে গাছগুলো মরে যাচ্ছে এবং ফলন কম হচ্ছে, তার জন্যই দাম এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। আর যারা ভোক্তা আছেন তারা বলছেন যে কাঁচামরিচের দাম বাড়ানোর বিভিন্ন ধরনের কৌশল নিয়েছেন ব্যবসায়ীরা, কারণ গত বছর কুরবানি ঈদকে সামনে রেখে এই সময়ে কাঁচামরিচের দাম আসলে 1000 টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখনই যদি এই পণ্যের বাজার দর নিয়ন্ত্রণের জন্য সরকার যদি চেষ্টা না করে এবং প্রয়োজনে যদি আমদানি না করা হয়, তাহলে গত বছরের মতো পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হতে পারে। সেই জন্য এদিকে নজর দেওয়ার জন্য যারা ভোক্তা এবং ক্রেতা আছেন তারা কিন্তু সবসময় বলে আসছেন। সারিকা, ফরহাদুজ্জামান শাহী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কাঁচামরিচের বাজার দর নিয়ে জানছিলাম। এবারে খুব দারুণ একটা খবর দিতে চাই আপনাদের। বৃক্ষপ্রেমী মানুষের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত রক্ষা পেল রাঙামাটির শতবর্ষী এক বটগাছ। আপাতত গাছটি বাদ দিয়ে জায়গা বিক্রি করছেন জমির মালিক। ভবনও হবে গাছ অক্ষত রেখে। এতে খুশি স্থানীয়রাও। রাঙ্গামাটি শহরের পূর্ব ট্রাবেলাদম এলাকায় সগৌরবে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বটগাছ, যার শীতল ছায়ায় প্রতিদিন প্রাণ জুড়ান শত শত মানুষ। সেটি কেটে ফেলার উদ্যোগ নেওয়া হলে আন্দোলনে নামেন স্থানীয়রা। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে বদলেছে দৃশ্যপট। জায়গার মালিক স্থানীয়দের সাথে আলোচনা করে গাছ রেখেই জমি বিক্রির সিদ্ধান্ত নেন। ফলে রক্ষা পাচ্ছে ছায়াদানকারী বটগাছটি। এতে খুশি এলাকাবাসী। গাছটাকে বাদ দিয়ে তারাও এটা যে সরকারি প্রতিষ্ঠানের কাছে জায়গাটা দিয়ে দেবেন, এতে আমরা উভয় পক্ষ আমরা খুশি হয়েছি। এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা একটা নির্দিষ্ট জায়গা প্ল্যান করছি যেন ওনারা ওই ব্যক্তি রেখে যেন ওনারা কাজ শুরু করে আর কি। ওই গাছটা সৌন্দর্যের কারণে আমরা আন্দোলন করছি। এখন আমরা গাছটা যখন রেখে দিছে তখন আমরা খুশি। অনেক বছরের গাছ, আমরা মনে করেন সবাই আই এখানে বসে তসি জিরিয়াই
এক নামে পরিচয় বট গাছ না যাতে না হারিয়ে বলছে, আমরা খুশি হয়েছি তো সবাই। স্থানীয় মানুষ রুখে দাঁড়ালেই যে একটি অন্যায় কিভাবে বন্ধ করা যায় তার বড় উদাহরণ হচ্ছে এই বটগাছটি রক্ষা পাওয়া। আমি ট্রাইবেল আদমবাসীর এই প্রতিরোধকে এবং সর্বশেষ তাদের জয়কে আমি সাধুবাদ জানাই, স্যালুট করি। আমি মনে করি যে রাঙামাটিকে সহ সারা বাংলাদেশে স্থানীয় মানুষ যদি এই সময় শতবর্ষী গাছ, হ্রদ, নদী, নালা, খালবিল রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তোলে, তাহলে নিশ্চয়ই এই ধরনের সুসংবাদই সবাই পাবেন। এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি জায়গার মালিকের। তবে যতটুকু জায়গায় গাছ রয়েছে ততটুকু বাদ দিয়ে জমি অধিগ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যে পরিমাণ জমিটুকু দখলে রেখেছে ওই পরিমাণ জমিটুকু বাদ দিয়ে বাকি জমিটুকু নেওয়া হবে। 6% জমি বাদ দিয়ে বাকি জমি করা হবে। ব্যক্তি মালিকানাধীন এই জায়গাটি কিনেছে তথ্য অধিদপ্তর, সেখানে তাদেরই ভবন হওয়ার কথা রয়েছে, সেই জন্য বটগাছটি কাটার উদ্যোগও নেওয়া হয়। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। চলছে কান চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাপূর্ণ আসর এই কান চলচ্চিত্র উৎসবে এবারও লাল কার্পেটে হেঁটেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন। পরনে ছিল সোনালী নকশায় কালো সাদা রঙের গাউন। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে শুভ সকাল।